Welcome back to RGM অনলাইন ক্লাসেস। RGM এডুকেশন ইউটিউব চ্যানেলের রাত 8টার স্পেশাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাকে টার্গেট রেখেই অধ্যায়ভিত্তিক জিকে সেশনটা শুরু হয়েছে এবং এই সেশনে আমরা আপাতত শুরু করেছি ইতিহাস থেকে, ভারতের ইতিহাস থেকে। তো আজকে সেটা 10ম পর্ব এবং আজকে আমাদের পর্বের বিষয়বস্তু দিল্লির সুলতানি শাসন। এখান থেকে অনেক প্রশ্ন আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি সেই প্রশ্নের গভীরে গিয়ে সেগুলোর তথ্য আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এবং আমাদের যে সমস্ত অনলাইন কোর্সেসগুলো চলছে সেই সম্পর্কে ডিটেলসের জন্য তোমরা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের ফ্রি লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। ক্লাসের পিডিএফসগুলো কিন্তু সেখানে আস্তে আস্তে সব অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে। ইংলিশ ক্লাসের পিডিএফ অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে, পাশাপাশি এই জিকে ক্লাসের পিডিএফগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তো রাখছি আজকে স্যারের প্রথম কোয়েশ্চেন, যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা নিচে তোমরা লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? তো কি রয়েছে প্রথম প্রশ্ন? প্রথম প্রশ্ন রয়েছে বন্দে গান ই চিহেলগানি। বন্দে গান ই চিহেলগানি সদস্য ছিলেন সুলতানদের মধ্যে কে? ঠিক আছে, তুর্কান ই চিহেলগানি বা বন্দে গান ই চিহেলগানি, যেটা 40 জন তুর্কি পরিবারকে একসাথে বোঝানো হতো। ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবান নাকি কুতুবুদ্দিন আইবক? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বার বি, গিয়াসুদ্দিন বলবন। দেখো বাকি যে অপশনসগুলো রয়েছে, ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের জামাই বা জামাতা। আর কুতুবুদ্দিন আইবক কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক ছিলেন 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা তিনি। অ্যাকচুয়ালি তিনি কিন্তু সেটা কঙ্কার করেননি। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি সেই অঞ্চলটা শাসনভার পেয়েছিলেন। যেমন তাজউদ্দিন ইয়ালদুজকে দেওয়া হয়েছিল মানে উচ্ছের শাসনভার, এবং আরও অন্যান্য যে সমস্ত যারা যারা ছিলেন তাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গার শাসনভার দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর সেটা 4 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তার মধ্যে কুতুবুদ্দিন আইবক, যিনি 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, বা দাস বংশ তোমরা কোথাও কোথাও দেখবে। এই দাস বংশই হচ্ছে সুলতানি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, ঠিক আছে? যেটা চলেছিল কবে? 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1206 থেকে 1526, যার মধ্যে অনেকগুলো বংশ এসছে, কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো সুলতান। কিন্তু 1526-এ প্রথম পানিপথের যুদ্ধে মুঘল বাদশাহ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি কিন্তু তার সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটিয়ে মুঘল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক কোন কোন অঞ্চলের শাসক হয়েছিলেন? কোন কোন অঞ্চলের শাসক হয়েছিলেন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর? কবে? 1206। 1206, তাই তো? কুতুবুদ্দিন আইবক কোন কোন সাম্রাজ্যের শাসক হয়েছেন? লাহোর এবং দিল্লি, বাংলাদেশ এবং গজনি, মুলতান এবং উচ। সঠিক উত্তর কি হবে? কুতুবুদ্দিন আইবক দিল্লি এবং তার পাশাপাশি লাহোর। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, দিল্লিকে কেন্দ্র করে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? দিল্লিকে কেন্দ্র করে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? দেখো একই রকমের প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটা আমরা নিয়ে নেবো। সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরির নাম আমরা পড়লাম এখানে, যিনি কি করেছেন, যিনি তার মৃত্যুর পর তার সাম্রাজ্যকে 4 জনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। আর পৃথ্বীরাজ চৌহান কে ছিলেন? পৃথ্বীরাজ চৌহান ছিলেন একজন রাজপুত, একজন শাসক, যিনি কিনা তরাইনের দুটো যুদ্ধে লড়াই করেছিলেন মোহাম্মদ ঘুরির সাথে। একটা হচ্ছে 1191 প্রথম তরাইনের যুদ্ধ, যেটাতে তিনি জয়লাভ করেন, আর একটা হচ্ছে 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ, যেখানে তিনি পরাজিত হন, ঠিক আছে? নেক্সটে চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে রয়েছে সুলতান একটি ড্যাশ। সুলতান একটি ড্যাশ, উপাধি, পদ নাকি খলিফা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সুলতান হচ্ছে একটি উপাধি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সুলতান যুগে যে সমস্ত সম্রাটরা ছিলেন, মানে সম্রাট বলতে যারা কিং ছিলেন, তারা হচ্ছে সুলতান উপাধিটা ধারণ করতেন। কিন্তু যখন আমরা মুঘল পিরিয়ডটা পড়ব, তখন তারা কিন্তু বাদশাহ বা পাদশাহ উপাধি ধারণ করতেন, এবং তাদের যে প্রিন্স থাকতো, মুঘল আমলের প্রিন্সদেরকে সুলতান বলা হতো। মুঘল আমলের প্রিন্সদেরকে সুলতান বলা হতো, ঠিক আছে? পরের নাম্বার, ইলতুৎমিশ কতবার খলিফার অনুমোদন লাভ করেছিলেন? এক্ষেত্রে একটা কথা, ইলতুৎমিশ যেহেতু কুতুবুদ্দিন আইবকের ব্লাড রিলেশনের মধ্যে কেউ নন, তিনি তার জামাই ছিলেন, সেই কারণে তাকে সিংহাসন লাভের পর কিন্তু তাকে সুলতান হিসেবে সেই তার প্রাপ্য সম্মানটা কেউ দিচ্ছিল না। সেই কারণে তাকে
খলিফার অনুমোদন লাভ করতে হয়, খলিফাকে অনেক উপঢৌকন তাকে পাঠাতে হয়, তার পরিবর্তে খলিফার যেই চিঠিটা আসে সেই পত্র তাকে মেনে নেওয়া হয় সুলতান হিসেবে, তারপর তাকেই সেটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, একবার। নেক্সট আসবো, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারিণী ছিলেন কে? এবং মনে রাখতে হবে সুলতানি যুগের একমাত্র নারী, একমাত্র নারী সুলতান যিনি নিজেকে সুলতানা বলতেন না। সুলতানা কথার অর্থ হচ্ছে সুলতানের ওয়াইফ বা সুলতানের স্ত্রী, কিন্তু তিনি নিজেকে সুলতান বলতেন এবং তার যে কয়েন্স, সেই কয়েনেও নিজেকে সুলতান বলে তিনি প্রচার করতেন। তিনি হচ্ছেন সুলতান রাজিয়া বা রাজিয়া সুলতান, যিনি 5 বছর রাজত্ব করেছিলেন এবং তার রহস্যজনক মৃত্যু ঘটার পর তারপর অন্য একজন সিংহাসন দখল করেছিলেন। এরপর আসবো নাম্বার 7, বলছে সুলতান ড্যাশ প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। প্রথম দক্ষিণ ভারতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের সম্প্রচার বা বিস্তারিত লাভকে ঘটিয়েছিলেন ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি নাকি গিয়াসউদ্দিন বলবান? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আলাউদ্দিন খিলজি। মনে রাখতে হবে এই যে খিলজি বংশ, এটা সুলতানি বংশ এবং জালালউদ্দিন খিলজির হাত ধরেই এই খিলজি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, যিনি কিনা আলাউদ্দিন খিলজির সম্পর্কে কাকা হবেন বা চাচা হবেন। এই আলাউদ্দিন খিলজির হাতেই জালালউদ্দিন খিলজি নিহত হন এবং তারপর আলাউদ্দিন খিলজি কী করেন, সেই খিলজি সাম্রাজ্যের সম্রাট হয়ে বসেন, সুলতান হয়ে বসেন এবং তারপর তিনি নিজের সাম্রাজ্যকে চারিদিকে এক্সপ্যান্ড করতে থাকেন। তিনি সিরি নামে একটা শহর তৈরি করেন যেখানে শুধুমাত্র সেনাবাহিনীরা থাকবে। তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ বাজারে কোন জিনিসের দাম কীরকম হবে সেটা তিনি নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে, এবং আরও এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা আস্তে 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 করতে থাকবো। এরপর আসবে নাম্বার 8, খলিফা ইলতুৎমিশকে ড্যাশ পাঠিয়ে সুলতান হিসেবে কর্তৃত্বের অনুমোদন দিয়েছিলেন? জাকাত, পাইবাস, দুর্বাস ও খিলাত নাকি খুতবা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দুর্বাস ও খিলাত, অপশন নাম্বার সি। জাকাত হচ্ছে এক ধরনের মুদ্রা, পাইবাস মানে হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন, খুতবা মানে হচ্ছে সুলতানকে ইয়ে করা, মানে সেখানে বলা যেতে পারে যে সেখানে প্রার্থনা মন্ত্র পাঠ করা সেখানে। ঠিক আছে, তো সঠিক উত্তর দুর্বাস ও খিলাত। নেক্সট, ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? এই যে এই ধরনের প্রশ্নগুলো, বিভিন্ন রকমের যে মেসেঞ্জাররা কার সময় ভারতে আসেন, তাদের লেখা কোনো বই থাকলে সেই বইয়ের কথা পড়তে হবে, সেগুলো বিশেষ করে বারবার ঘুরে ঘুরে আসে। তো ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলকের আমলে, যাকে পাগলা রাজা বলা হয়ে থাকে। তার কারণ হচ্ছে তার বিভিন্ন কর্মকাণ্ড, সেটা না 2-4 কথা অবশ্যই বলতেই হয়, যার মধ্যে তিনি কি করেছিলেন যে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে যেহেতু সেখানকার জমি অনেক উর্বর, সেখানকার ট্যাক্সকে তিনি বাড়িয়ে দেন। এবার সেই বছর বৃষ্টি না হওয়ার ফলে সেখানকার চাষিরা সেই ট্যাক্স পে করতে পারে না এবং তারা কৃষিকাজ ছেড়ে পালাতে থাকে। তখন সেই অবস্থাকে মেকআপ দেওয়ার জন্য তিনি কি করেন, তাদেরকে আবার তকাভি নামে একটা ঋণ দেন, তকাভি, তকাভি নামক একটা ঋণ প্রদান করেন। ঠিক আছে, সেকেন্ডলি তিনি কি করেন, সোনা এবং রূপার কয়েনের পরিবর্তে তামার কয়েন প্রচলন করেন। এবার তামার কয়েন প্রচলন করার পরে সে তামাটা খুব অ্যাভেলেবেল চারিদিকে, সেই কারণে সেটা খুব জাল কয়েন তৈরি হতে থাকে। তিনি যদি 100 টাকা প্রচার করেন, সেটা বাজারে দেখা যাচ্ছে 1000 টাকা ঘুরে বেড়াচ্ছে। তখন সেই অরাজকতাকে দূর করার জন্য তিনি কি করেন, সেই সমস্ত তামার কয়েন ব্যাক নিয়ে তার পরিবর্তে সোনার কয়েন দান করতে থাকেন। ঠিক আছে, এই সমস্ত কার্যকলাপের জন্য কিন্তু, এবং তারপরে সব থেকে বড় যেটা সেটা দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তর করা। ঠিক আছে, যেটা পরবর্তীকালে একটা বুমেরাং হয়ে ফিরে আসে। তো এই সমস্ত কারণে তাকে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়ে থাকে। এরপর আসবো ইবন বতুতা রচিত গ্রন্থের নাম। বললাম প্রথমেই যে এই সমস্ত যে পর্যটকরা ভারতে এসছেন এবং তাদের লেখা বইগুলো সম্পর্কে পড়তে হবে। তো ইবন বতুতার রচিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তর কিতাব উর রিহালা। অর্থশাস্ত্র কার লেখা? চাণক্যের লেখা। আমুক্ত মল্লদ কার লেখা? আমরা গতকালকে ক্লাসেই করেছি, আগের দিনের ক্লাসে, এটা হোম ট্যাক্স থাকবে। ঠিক আছে, নেক্সটে চলে আসবো ভারতে ঘোড়ার ডাকের ব্যবস্থা কি বলে? ঘোড়ার ডাকের ব্যবস্থা মানে হচ্ছে পোস্ট সিস্টেম, যেটা হচ্ছে পোস্টের কাজ, ঘোড়ার পিঠে করে পোস্ট দেওয়ার কাজকে কি বলা হয়? উলাক, ওমরাহ নাকি মামেলুক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে উলাক। অর্থাৎ
ঘোড়ার পিঠে করে চিঠি পাঠানো বা ডাক পাঠানো এক জায়গা থেকে অন্য জায়গা থেকে, এটাকে বলা হচ্ছে উলাক। এটা কিন্তু সুলতানের যুগে খুব প্রচলন ছিল। ওমরাহ কারা? ওমরাহ হচ্ছে তোমার যে সমস্ত অভিজাত শ্রেণীর লোকেরা, সে তাদেরকে একত্রে ওমরাহ বলা হয়ে থাকে। আর মামেলুক একটা বংশের নাম। নেক্সট আসবো নাম্বার 12, ভারতে পায়ে হাঁটা ডাককে কি বলা হতো? তো উলাকটা আমরা বুঝতে পেলাম, ঘোড়ার পিঠে ডাক, তাই তো, ঘোড়া লিখে রাখছি। তাহলে থাকছে ওমরাহটা, আমরা আগের কোশ্চেনে বুঝে গেলাম ওমরাহটা কি হয়। তাহলে থাকছে কি দাওয়া। তো দাওয়া হচ্ছে পায়ে হাঁটা ডাক ব্যবস্থা, মানে ওই যেটা আমরা রানার পড়েছি, রানার ছুটেছে, তাই তো, ওই সেই রানার মানে দৌড়ে দৌড়ে গিয়ে চিঠি দেওয়া, সেটা হচ্ছে দাওয়া। নেক্সট আসবো, আজকের দিনেও কোন ব্যক্তির খামখেয়ালি আচরণকে বলা হয় তুঘলকি কাণ্ড কারখানা? আমরা মাঝে মধ্যেই বিভিন্ন রকম ফেসবুক পোস্টও দেখতে পাই, কোনো বিশেষ বিশেষ মানুষের, বিশেষ বিশেষ ক্ষমতা প্রাপ্ত মানুষের এমন এমন কার্যকলাপ যেটাকে তুঘলকি কাণ্ড কারখানা বলে আমরা ব্যঙ্গ করে থাকি। এই তুঘলকি কাণ্ড কারখানা এটা এসছে কিন্তু এই মোহাম্মদ বিন তুঘলকের কার্যকলাপ থেকে, যেটা আমরা আলোচনা করেছি অলরেডি, ঠিক আছে। তো তুঘলকি কাণ্ড কারখানা। নেক্সট আসবো নাম্বার 14, মোহাম্মদ বিন তুঘলককে বলা হতো ড্যাশ, কি বলা হতো? অ্যান্সার করবে এটা, ঠিক আছে, নিচে হোম ট্যাক্স থাকলো এটা। এরপর আসবো নাম্বার 15, বলছে সুলতান মোহাম্মদ বিন তুঘলক কোন শহরকে সেনা শিবির বানিয়ে তোলেন? কোন শহরকে? আমরা কিন্তু এর আগে দেখলাম যে মোহাম্মদ বিন তুগলকের আগে যখন আমরা দেখলাম আলাউদ্দিন খিলজির কথা পড়লাম, তখন সেখানে দেখতে পেলাম যে আলাউদ্দিন খিলজি সিরি নামে একটা বিশেষ শহর তৈরি করে নিয়েছিলেন, যেখানে কিনা তিনি কি করতেন, সৈন্যদেরকে মোতায়েন করে রাখতেন। এবার মোহাম্মদ বিন তুগলক কোন শহরকে সেনা শিবির বানিয়ে তুলেছিলেন? নতুন দিল্লি, পুরনো দিল্লি, নাকি হাজারদুয়ারি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ওল্ড দিল্লি, বা যেটা অরিজিনাল দিল্লি। সো অপশন নাম্বার বি। সুলতানদের জয় করা রাজ্য বা প্রদেশকে বলা হতো কি? মুক্তি, ইকতা, নাকি উলেমা? সঠিক উত্তর কি হবে? সুলতানদের জয় করা রাজ্য বা প্রদেশকে বলা হতো ইকতা। এবং সেই ইকতাতে সুলতানরা যাদের যেই সমস্ত মানে রিপ্রেজেন্টেটিভদেরকে বসিয়ে রাখতেন তাদেরকে বলা হতো ইকতাদার। পরবর্তীকালে আমরা যখন মুঘল সাম্রাজ্যটা পড়বো, সেখানে কিন্তু মনসব কথাটা আমরা পড়বো, মনসব। আর সেই মনসব থেকে মনসবদার কথাটা পড়বো, মনসব, মনসবদার, ঠিক আছে। নাম্বার 17, অমুসলমানদের কাছ থেকে মুসলমান শাসকরা ড্যাশ কর আদায় করতেন? অমুসলমানদের কাছ থেকে মুসলমান শাসকেরা ড্যাশ কর আদায় করতেন? সঠিক উত্তর হবে জিজিয়া কর, বা যেটা বেসিক্যালি তীর্থ যাত্রার জন্য নেওয়া হতো, তীর্থযাত্রা, ঠিক আছে। যদিও পরবর্তীকালে আকবর এই জিজিয়া করকে কি করেছিলেন, তুলে দিয়েছিলেন, কিন্তু শেষে গিয়ে ঔরঙ্গজেব সেই জিজিয়া করকে আবার লাগু করেছিলেন। নাম্বার 18, অষ্টম শতকে ড্যাশ সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেন? অষ্টম শতকে মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন তুগলক? দেখো অষ্টম শতক, সিন্ধু প্রদেশ, একটা নাম মনে আসবে, মোহাম্মদ বিন কাসিম, অপশন নাম্বার এ, তাই তো। নেক্সট চলে আসবো নাম্বার 19, হিন্দু রাজারা মুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া করের মতো যে কর নিত তাকে কি বলা হতো? তুরস্ক দণ্ড, গৃহকর, নাকি খরাজ? সঠিক উত্তর, হিন্দু রাজারা মুসলমান প্রজাদের কাছ থেকে যে কর নিত তাকে বলা হতো তুরস্ক দণ্ড, অপশন নাম্বার এ। এরপরে চলে আসবে নাম্বার 20, আলাউদ্দিন খিলজি বাজার তদারকি করার জন্য একটা বিশেষ কর্মচারী দল নিয়োগ করেন, সেই কর্মচারী দলের নাম কি? সঠিক উত্তর শাহানা ই মান্ডি। এরা কি করতো? এরা দেখতো বাজারে যে কোনো গ্রাহককে কেউ ঠকাচ্ছে কিনা, যদি ঠকাতো তাহলে তার শরীর থেকেও কিন্তু সেই পরিমাণ মাংস তুলে নেওয়া হতো। অপশন নাম্বার এ হচ্ছে শাহানা ই মান্ডি। বাংলার শাসক ইলিয়াস শাহের রাজধানী ছিল কোথায়? পান্ডুয়া, বিজয়নগর, নাকি সোনারগাঁ? বাংলার শাসক ইলিয়াস শাহ, সঠিক উত্তর পান্ডুয়া, যেটা বর্তমানে কোথায় রয়েছে, মালদাতে, এবং যেখানে একলাখি মসজিদ রয়েছে, একলাখি মসজিদ বা পান্ডুয়া মসজিদ বা আদিনা মসজিদ, তাই না। নেক্সট, ফিরোজ শাহ তুগলক যখন পান্ডুয়া আক্রমণ করেন তখন বাংলার শাসক ইলিয়াস শাহ
কোন দুর্গে আশ্রয় নিয়েছিলেন? ফিরোজ শাহ তুগলক যখন পাণ্ডু আক্রমণ করেন তখন বাংলার শাসক ইলিয়াস শাহ কোন দুর্গে আশ্রয় নিয়েছিলেন? লালকেল্লা, একডালা নাকি রায়গড়? সঠিক উত্তর কি হবে? ফিরোজ শাহ তুগলক যখন পাণ্ডু আক্রমণ করেন তখন বাংলার শাসক ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় নিয়েছিলেন সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে। অপশন নাম্বার বি। বাংলার প্রথম স্বাধীন সুলতান, দেখো আগামী 20 তারিখ, আগামী 20th জানুয়ারি আমাদের এই RGM এডুকেশন ইউটিউব চ্যানেলে একটি 500 বলেছিলাম কিন্তু 750 প্রশ্নের একটি কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থসের একটি কারেন্ট অ্যাফেয়ার্স PDF প্রকাশিত হবে। ঠিক আছে, আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হবে। কখন প্রকাশিত হবে টাইমটা আমরা জানিয়ে দেবো। তো তোমরা প্রত্যেকেই কিন্তু সেটা অবশ্যই পেয়ে যাবে 100% ফ্রি অফ কস্ট। ঠিক আছে, কোনো এটার জন্য কোনো মূল্য নেই, একদম ফ্রি অফ কস্ট সেটা তোমরা কিন্তু পাবে। কিভাবে পাবে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো, আমাদের এই ক্লাসে জানিয়ে দেওয়া হবে, ক্লাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 20 তারিখ তোমরা কিন্তু রেডি থেকো, টাইমটা আমি জানিয়ে দেবো কখন দেওয়া হবে সেটা। ঠিক আছে, তো বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। নাম্বার 24, ড্যাশ খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ বাংলার স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেছিলেন? কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ বাংলার স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন? 1342, 45 নাকি 40? সঠিক উত্তর 1342 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। এরপর আসবো নাম্বার 25, আবিসিনিয়া বা ইথিওপিয়ার আদিবাসীদের কি বলা হতো? আবিসিনিয়া বা ইথিওপিয়ার আদিবাসীদের কি বলা হতো? পার্সি, হাবসি নাকি সিনিয়র? সঠিক উত্তর কি হবে? আবিসিনিয়া বা ইথিওপিয়ার আদিবাসীদের কি বলা হতো? সঠিক উত্তর হবে হাবসি, অপশন নাম্বার বি। এরপর কত খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার হোসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন? আমরা ইলিয়াস শাহীটা জানলাম, এবার হোসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন। 1349, 1493 নাকি 1449? সঠিক উত্তর 1493 খ্রিস্টাব্দে হোসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠা হয় আলাউদ্দিন হোসেন শাহের হাত ধরে। এরপর নাম্বার 27, চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা? বারবার বলছি, মধ্যযুগ বলো, প্রাচীন যুগ বলো বা আধুনিক যুগ বলো, প্রত্যেকটা যুগের সেই সময়কার সাহিত্য নিদর্শন থেকে প্রশ্ন পাবেই পাবে। তো চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা ছিলেন কে? বৃন্দাবন দাস, কৃষ্ণদেব রায় নাকি শ্রী চৈতন্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বৃন্দাবন দাস, অপশন নাম্বার এ। আমরা চৈতন্য চরিতামৃত পড়েছি, আমরা রামচরিত পড়েছি, রামচরিত মানস পড়েছি এবং তাদের লেখক এবং অর্থাৎ কবির নামও পড়েছি। রামায়ণের বাংলা ভার্সনের কথা পড়েছি, মহাভারতের ফার্সি অনুবাদের কথা পড়েছি। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু জেনে রাখতে হবে। এবং যখন যখন যেই যুগে এই সমস্ত মেনশন হবে সেগুলো নিয়ে কোয়েশ্চেন তো থাকবেই। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা হরিহর বৃক্ষ নাকি দ্বিতীয় দেবরায়? সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়, অপশন নাম্বার সি। এরপর বিজয়নগরের শালুব বংশের প্রতিষ্ঠা, বিজয়নগর নিয়ে কিন্তু এক্সট্রাভাবে একটা ক্লাস করাবো, ঠিক আছে, শুধু বিজয়নগরের ইতিহাস নিয়ে। ওকে, সো বিজয়নগরের শালুব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নরসিংহ শালুব, দ্বিতীয় দেবরায় নাকি কৃষ্ণদেব রায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নরসিংহ শালুব, অপশন নাম্বার এ। কোশ্চেনটা যখন করবে তখন শালুব কথা তুলে দিতে পারে এখান থেকে, শুধু নরসিংহ দিতে পারে, তো সেটা ভালো করে দেখে নেবে, নরসিংহ শালুব। এরপর বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক, সর্বশ্রেষ্ঠ অল টাইম বেস্ট কে ছিলেন? বিরূপাক্ষ দেবরায় নাকি কৃষ্ণদেব রায়? বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়, অপশন নাম্বার সি। এরপর আমুক্ত মাল্যদ গ্রন্থের রচয়িতা ছিলেন কে? আমুক্ত মাল্যদ গ্রন্থের রচয়িতা বৃন্দাবন দাস, শ্রীচৈতন্য নাকি কৃষ্ণদেব রায়? আমুক্ত মাল্যদ গ্রন্থের রচয়িতা কে? আমুক্ত মাল্যদ লিখেছেন কৃষ্ণদেব রায়, অপশন নাম্বার সি। তখন হোমওয়ার্কস তো দিয়েছিলাম, সেটার অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম কি ছিল? আলাউদ্দিন বাহমন শাহ। হাসান গাঙ্গু, যদু নাকি জালালউদ্দিন? তো আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম ছিল হাসান গাঙ্গু, অপশন নাম্বার এ। ঠিক আছে, তোমরা কে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই জানিও। গুলবর্গার নতুন নাম হয় গুলমোহর, গুলমার্গ নাকি আহসানাবাদ? গুলবর্গার নতুন নাম কি হয়? সঠিক উত্তর আহসানাবাদ, অপশন নাম্বার সি, আহসানাবাদ। ঠিক আছে,
এরপর আসবে নাম্বার 34, বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো কি? বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের দক্ষিণী, পশ্চিমী নাকি পরদেশী? বাহমনি যেহেতু সাউথ ইন্ডিয়ার একটা অভিজাত ছিল, সেই কারণে তাদেরকে বলা হতো দক্ষিণী। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, ইতালির পর্যটক ছিলেন কে? পেজ, নিকোলা কন্টি নাকি নুনিজ? ইতালির পর্যটক কে ছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, নিকোলা কন্টি। ঠিক আছে, সো আউট অফ 35 তোমাদের কি কতগুলো স্কোর হলো সেটা জানিও। দিল্লি সুলতানি থেকে আরও কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, সেটা তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। আচ্ছা, তো তোমাদের জন্য যেটা হোম টাস্ক সেটা হচ্ছে দাক্ষিণাত্যের বাহুমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেছেন? বাহুমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সেটা তোমাদের হোম টাস্ক নিচে তোমরা জানাবে, এবং কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাও জানিও। ঠিক আছে, তাহলে আমরা সেই মোতাবেক আমরা PYQ সেশন স্টার্ট করব। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সেশন স্টার্ট করব, তাহলে কোয়েশ্চেনের প্যাটার্নও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।